1996 সালে শেখ হাসিনার সাথে নির্বাচন কমিশনার আবু হেনার কি কথা হয়েছিল, কেন রওশন এরশাদ শেখ হাসিনার পা ধরেছিল, এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাব আজকের পর্বে। সুপ্রিয় শ্রোতা, নিবেদন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত বই আমার ফাঁসি চাই। বইটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। আজ থাকছে 19তম পর্ব। 19তম পর্বে থাকছে আবু হেনার আগমন, ঐক্যমত্যের সরকার, রওশন এরশাদের পা ধরা এবং হানিফ এলজিআরডি মন্ত্রী। আমন্ত্রণ 19তম পর্বে। সুপ্রিয় শ্রোতা, নিবেদন করছি 19তম পর্ব। আবু হেনার আগমন। 12 জুন 1996 নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল। নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল, হাসতে হাসতে নিজেদের ভোট দিল, আবার হাসতে হাসতে ঘরে ফিরে এলো। সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো। প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে। রাত 10টার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে। প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন। কিন্তু রাত 10টার পরের ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন। রাত প্রায় 12টার দিকে শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন। বাহিরের সকলে চলে যাওয়ার ফলে শেখ হাসিনা ধানমন্ডি 54 নম্বর বাসাটি নীরব হয়ে যায়। রাত 1টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্য লোকজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় 1 ঘন্টা একান্ত গোপন বৈঠক শেষে চলে যান। ঐক্যমত্যের সরকার। নির্বাচনে চূড়ান্ত ফলাফল দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেব করে দেখলেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং জাসদ আসম আব্দুর রব যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে একটি সিট বেশি হয়ে যায়, অর্থাৎ আওয়ামী লীগের একটি সিট কম হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, জাতীয় পার্টি আর জাসদের আসম রব এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত 30টি মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসেব নিকেশের পর শুধু বলতে থাকেন, আবু হেনা প্রধান নির্বাচন কমিশনার আমার সাথে ছলনা করল, প্রতারণা করল, কথা রাখল না, কথা মতো কাজ করল না। এরপর 15 জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আসম রবকে নিয়ে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে শেখ হাসিনার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন। স্বৈরাচারী এরশাদের 88 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচডগ আসম রবকে এই সংবাদ দিলে মনে হলো তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন। শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আসম আব্দুর রব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে ছুটে চলে আসেন। দ্বিতীয় তলার ভিভিআইপি রুমে আসম আব্দুর রব এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন, মিষ্টি খাওয়ালেন। তারপর বললেন, রব ভাই, আপনারাই দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশ বানিয়েছেন, আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিবর থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন, সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন। এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই রয়েছে সবচাইতে বেশি। আসম রব বলেন, আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না, কাজেই আপনি জানেন না আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি, আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি। বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথে গুটি কয়েক এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল। আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন, আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, হ্যাঁ রব ভাই, আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক, তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই। আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই। আসম রব বললেন, মনের দিক থেকে তো অনেক আগেই আমি আপনার অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষায় ছিলাম।
বঙ্গবন্ধু কন্যা বললেন, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। আসম রব বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনাকে কি অবিশ্বাস করা যায়? উপস্থিত নজিব আহমেদ, বাহাদ্দিন নাসিম, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ, এরা সবাই শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইদের ছেলে। রামমোহন দাস, মৃণাল কান্তি দাস, আনাম সেন্টুদের দিকে তাকিয়ে আসম রব বললেন, আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই। বঙ্গবন্ধু কন্যা উপস্থিত সকলকে বললেন, তোমরা এখন বাহিরে যাও। সবাই বাহিরে চলে আসলো। শেখ হাসিনা আর জাসদ নেতা আসম রব ভিতরে একান্তে কথা বলছেন। মিনিট পাঁচেক পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলম এবং 2টি কাগজ চাইলেন। একটি কলম এবং 2টি কাগজ ভিতরে দেওয়া হলো। বাহিরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং জাসদ নেতা আসম রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করলেন। মিনিট 15 পরে আসম রব চলে গেলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন, আসম রবকে ম্যানেজ করা গেছে, এবার হয়তো সরকার গঠন করতে পারবো। পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসেব নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন যে বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, জাসদ রব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একটি মাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে। অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকে বিজয়ী হোক না কেন, এক ব্যক্তিকে একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে। সেদিক থেকে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত এবং স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হবে 11টি, আওয়ামী লীগের 4টি। শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ দিয়ে হিসেব করলে দেখা যায় আওয়ামী লীগের একারই উল্লেখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে। জননেত্রী শেখ হাসিনা এই হিসেব বোঝার পর বলে ওঠেন, ওরে হারামজাদা, আগে কই ছিলি, এখন সব শেষ, এখন সব শেষ। রব ভাওতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে, এখন আর তা পাল্টানো যাবে না। হারামজাদারা, আগে কি করলি, এখন কি করি? রবের কাছে আমার লিখিত আছে। এই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐক্যমত্যের সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসম রব মন্ত্রী। রওশন এরশাদের পা ধরা। 19 জুন 1996 সন্ধ্যা 7টায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার ধানমন্ডিস্থ বাড়িতে দেখা করলেন। দ্বিতীয় তলায় ভিভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসেছেন শেখ হাসিনা আর সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ। দুজনের মাঝে 5 ফিটের মতো দূরত্ব। রওশন এরশাদ বললেন শেখ হাসিনাকে, আপা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মুশাররফকে মহিলা এমপি বানাবেন না। শেখ হাসিনা বললেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা যাকে দেবেন আমি তাকে মহিলা এমপি বানাবো। রওশন এরশাদ বললেন, আপা, আপনি আমার বোন, আপনিও মহিলা, আপনারও স্বামী আছে, আপনি বোন হিসাবে আমার প্রতি দয়া করেন, সবই আপনার হাতে। আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন। ওই চরিত্রভ্রষ্টা নষ্টা জিনাত মুশাররফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না। প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না না, আমি জাতীয় পার্টিকে 2টি এবং জামাতকে 1টি মহিলা এমপি দেব। রওশন এরশাদ বললেন, তাহলে আর যাই হোক জিনাতকে এমপি করবেন না। শেখ হাসিনা বললেন, বললাম তো, এটা আপনাদের ব্যাপার। রওশন এরশাদ সোফা থেকে উঠে সোজা শেখ হাসিনার পা জড়িয়ে বললেন, আপা, আপনি আমার বোন, আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না, আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন। শেখ হাসিনা বললেন, আরে কি করছেন? ঠিক আছে, পা ছাড়ুন, আমি দেখব। রওশন এরশাদ বললেন, আপা, আপনি কথা দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ঠিক আছে, জিনাতকে এমপি বানাবো না,
অতঃপর রোশন এরশাদ ভিভিআইপি রুমের পশ্চিম পাশের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতেই ভিভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, কাউকে ছাড়ুম না, লাগাইয়া দিমু, কাউরে ছাড়ুম না, জিনাত মোশাররফকে এমপি বানাবই। হানিফ এলজিআরডি মন্ত্রী। আগামী 23 জুন 1996 সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। সবাই খুব ব্যস্ত। যারা মন্ত্রী হবেন বলে আশা করছেন তারা সকলে প্রচণ্ড টেনশনে আছেন। ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসা যাওয়া করছেন। মনে মনে ভাবছেন, আমি তো মন্ত্রী হব, আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কিভাবে? তবুও বলা তো যায় না যে এক আধজন মন্ত্রিসভা থেকে বাদ পড়বে, আমার নাম আবার ওই বাদ যাওয়া তালিকায় নেই তো। না না, এ কি করে হয়? আমাকে মন্ত্রী না বানিয়ে পারেন না। আমি মন্ত্রিত্ব পাবো, তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবো এটা ভাববার বিষয়। ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক, বাসার লোক, বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধর্ণা দেওয়া জোর তদবির চলছে। এদের মধ্যে একজনই শুধু তদবির করছেন না, ধর্ণা দিচ্ছেন না, কারণ তিনি তো একেবারেই নিশ্চিত তিনি মন্ত্রী হচ্ছেনই। শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয়, মন্ত্রণালয়ও নিশ্চিত, এবং সেই মন্ত্রণালয়টা হলো এলজিআরডি মন্ত্রণালয়। এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ এলজিআরডি মন্ত্রী তো হয়েই আছেন, এটা তিনি একেবারেই নিশ্চিত। তার শুধু শপথ নেওয়াটা বাকি। আগামী 23 জুন শপথ অনুষ্ঠানটাও হয়ে যাবে। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ গত 17 ফেব্রুয়ারি 96 ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের ভাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী বানিয়েই রেখেছেন, এবং মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণাও 17 ফেব্রুয়ারি 96 দিয়েছেন। কাজে মেয়র মোহাম্মদ হানিফ নো চিন্তা ডু ফুর্তিতে আছেন। এখানেই শেষ করছি 19তম পর্বের, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি 20তম পর্বে। সুপ্রিয় শ্রোতা, এখানেই শেষ করছি 19তম পর্বের, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি 20তম পর্বে। 20তম পর্বে থাকছে সবার মুখ কালো, আমার সাথে বেইমানি, বেসামাল এবং দুই বোনের ভাগাভাগি। ভালো থাকবেন, ধন্যবাদ।